প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় শুভ মহালয়া সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজ এমন একটা প্রতিবেদন দেব, আমি অন্যদিন বলি যে স্কিপ করবেন না, নড়তে পারবেন না, চড়তে পারবেন না, কিন্তু আজ অন্য কথা বলবো। আজ আমি আপনাদের বলবো, এমন একটা প্রতিবেদন দিচ্ছি, আপনারা বাড়িতে বসে চিন্তা করবেন যে এটা সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব। প্রথম আলোর বার্তার পর্দায় সেই তুলে এনেছে ভাইরাল ভিডিও, এটা সম্ভব। আপনারা চিন্তা করবেন যে এত বড় কোম্পানিতে এই ধরনের পাকযুক্ত মানুষ থাকে, দুষ্কৃতি থাকে, আততায়ী থাকে। হ্যাঁ, থাকে। সেই কোম্পানির প্রোডাক্ট আপনারা সবাই কিন্তু ব্যবহার করছে। সেই রাজপ্রাসাদ থেকে করে ঘর পর্যন্ত তাদের প্রোডাক্ট নিয়ে ঘরে আলো জ্বালছে, জিনিস চোখে দেখছে। ঠিক ধরেছেন, আমি সেই আজ সিইএসসির কথা বলবো, এবং যে মহিলা তিনি যেভাবে কথা বলেছেন, সেই সিইএসসির নোংরা একটা সেই পাক তিনি সবার সামনে খুলে দিয়েছেন। আমরা সেই মহিলাকে প্রথম আলোর বার্তার পর্দায় শুভেচ্ছা জানাই। আর আপনারা দেখুন সিইএসসির সেই মহিলার একটা ভিডিও। যদিও তিনি সিইএসসির একজন কর্মচারী, বহুদিনের কর্মচারী ওই মহিলা, তার উপর কি অত্যাচার চলেছে সেই সিইএসসি, যেটা আরজিকর কাণ্ডের ঘটনা ঘটেছে, সেই কাটমানি, সেই টাকা, সেই সন্দীপ ঘোষ টাকা নিয়ে পড়ুয়া ডাক্তারদের সার্টিফিকেট দিত, ঠিক সেইভাবেই সিইএসসিতে চলছে নোংরা টাকার খেলা। আজ দেখুন সেই প্রতিবেদন। এখানে যেটা হয়েছে, এখানে সিএসির ভেতরে একটা অন্য দুর্নীতি চলে, যেটা আরজি করের থেকেও বেশি ভয়াবহ, যেটা আজ অব্দি বাইরে প্রকাশ পায়নি। সেই প্রকাশটা বাইরে আমি প্রথম করেছিলাম 2017 সালে শ্রীরামপুর অফিসে। সেখানে তৃণমূলের ট্রেড ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, তার জেনারেল সেক্রেটারি হচ্ছে সমীর পাজা। সে সারাক্ষণ থ্রেড কালচার চালিয়ে যায় নানান রকম ইস্যুতে, দূরে দূরে মানুষকে ট্রান্সফার করে দেয় বাড়ি থেকে। সেই মানুষটাকে আবার বাড়ির কাছে আনার জন্য মিনিমাম 5 লক্ষ টাকা দিতে হয় ওকে। এছাড়াও বিনা কারণে ও সাসপেন্ড করে দেয়, সেই সাসপেনশন তোলার জন্য ওকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। এছাড়াও সিএসির নানান রকম মালপত্র চুরি করে বিক্রি করে দেয়, যেটা আমাদের চেয়ারম্যান সাহেব স্বয়ং মিস্টার গোয়েঙ্কা উনি নিজেও জানেন না। তো এই জিনিস শ্রীরামপুরেও আমার সাথে করেছিল, আমাকে নানান রকম ভয় দেখাচ্ছিল ওর ইউনিয়ন জয়েন করার জন্য। আমি তৃণমূল ইউনিয়নকে ঘৃণা করি, তাছাড়া আমি কোনো রকম রাজনীতি বিলং করি না, কারণ আমি মনে করি সিএসসিতে আমি চাকরি করতে আসি, আমি আমার সবটুকু আমার অফিসকে দেব, তার বিনিময়ে আমি স্যালারি পাই, যেটাতে আমার সংসার চলে। তো আমি যেন ওর রাজনীতিতে জয়েন করিনি। সেই অপরাধে ও আমাকে শ্রীরামপুর অফিসেই 3 বছর সাসপেন্ড করে রেখেছিল। তখন আমি কোর্টে গিয়ে নির্দোষ প্রমাণিত হয়ে আমি অফিস জয়েন করি ওকে ঘুষ না দিয়ে। সেই রাগে চরিতার্থ করতে ও আমার সমস্ত ইনক্রিমেন্ট, প্রমোশন ম্যানেজমেন্টকে ইনফ্লুয়েন্স করে, যেহেতু ও জেনারেল সেক্রেটারি, ওর কথাতেই ম্যানেজমেন্ট চলে, ম্যানেজমেন্টকে ইনফ্লুয়েন্স করে সব আটকে রাখলো। এবং আমাকে আমার বাড়ি ডানলাপে, আমি অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে থাকি, আমাকে তারাতলা অফিসে ট্রান্সফার করে দেওয়া হলো ইচ্ছাকৃতভাবে। সেখানেও শান্তি হয়নি, সেখানে প্রত্যেক দিন আমাকে মার্ডার করবে, রেপ করবে, ওর ইউনিয়ন জয়েন না করলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে, আমাকে প্রত্যেক দিন শাসাতে লাগলো। আমি
2020 সালে তারাতলা অফিসে যাই, সেখানে এই রকম শাসাতে একদিন এই রকমই প্রকাশ্য দিবালোকে অন ডিউটি 5 জন তৃণমূলের নেতা এসে আমার ওপর হামলা করে, আমাকে এই মারে কি সেই মারে, পুরুষ তারা। তখন আমি লোকাল ম্যানেজমেন্টকে কমপ্লেন করি, তারা আমাকে কোনো সাহায্য করেনি, কারণ ওদেরকে সবাই ভয় পায়। আমি তখন বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হই, তারাতলা পুলিশ স্টেশনে আমি ওদের নামে এফআইআর করি। ওরা কোর্ট থেকে বেলে ছাড়া পেয়ে অফিস জয়েন করে এবং সেদিন থেকে ওরা আমার ওপর আরও চাপ সৃষ্টি করে সেই কেসটাকে উইথড্র করার জন্য। আমি জানি আমি কেস উইথড্র করব না, কারণ আমি কোনো অন্যায় করিনি। তো সেই থ্রেট কালচার এতটা বেড়ে গেল যে আমার লাস্টের দিকে প্রাণ সংশয় হতো। আমি রোজ ভাবতাম আমি বাড়িতে ফিরতে পারবো কিনা। এই সমস্ত ঘটনা আমি আমাদের চেয়ারম্যান সাহেব ডক্টর সঞ্জীব গোয়েঙ্কাকে লিখিতভাবে জানাই যে আমার ওপর দিনের পর দিন সিএসিতে অত্যাচার হচ্ছে। আমি এটা 9 সেপ্টেম্বর এই মাসে 9 তারিখে চেয়ারম্যান সাহেবকে সমস্তটা লিখে জানাই আমার প্রাণ এবং আমার চাকরি বাঁচানোর আবেদন নিয়ে। আমাদের চেয়ারম্যান সাহেব খুবই ভালো মানুষ, ওনার কান অবধি এই দুর্নীতি পৌঁছয় না। ওনাকে যখন আমি সব কথা জানালাম, উনি আমাকে বাঁচানোর জন্য আমার বাড়ির কাছে এই শ্যামবাজার অফিসে গতকাল ট্রান্সফার করলেন। 5 বছর কষ্ট করে আমি বাড়ির কাছে কালকে যখন ট্রান্সফার হলাম, সমীর পাচার পারমিশন ছাড়াই চেয়ারম্যান সাহেব আমাকে ট্রান্সফার করেছেন। এই অপরাধে কালকে এই গেটের সামনে সমীর পাচা তার ইউনিয়নের কিছু মেয়েকে ফিট করে রেখেছিল আমাকে অফিসে যাতে ঢুকতে না দেওয়া হয়। আমি যখন জোর করে ঢুকতে চাই আমাকে মারধর করা হয়, আমার মোবাইল ছিনিয়ে নেয়, আমার চুল ধরে টানে। আমি তখন ভাবলাম আমাকে রাস্তায় যদি মেরে ফেলে আমি কোনো বিচার পাবো না, বলবে পাবলিক মেরেছে। আমি তখন প্রাণ বাঁচাতে প্রাণপণে ছুটে আমার অফিসের ভেতর ঢুকে যাই, কারণ আমার বিশ্বাস আমার চেয়ারম্যান সাহেব আমার ডেড বডিটা আমার মায়ের কাছে পৌঁছে দেবে, কারণ উনি অন্যায় করবেন না। হ্যাঁ, আমি ছুটে গিয়ে অফিসে ঢুকে টয়লেটে লুকিয়ে থাকি এবং সেখান থেকে কোনোভাবে পুলিশ জানতে পেরে, হয়তো কেউ খবর দিয়েছে, পুলিশ জানতে পেরে আমাকে রেস্কিউ করে এবং আমাকে অফিস জয়েন করায়, কারণ ওরা আমাকে অফিস জয়েন করতে দিচ্ছিল না। আমি কালকে অফিস জয়েন করতে পারি পুলিশের সাহায্য নিয়ে। তারপরে আমি উল্টোডাঙ্গা থানাতে সন্ধেবেলা গিয়ে ওদের এগেনস্টে কমপ্লেন করি। প্রথমে ওসি সাহেব আমার কমপ্লেন নিতে চাইছিল না, যেহেতু ওরা তৃণমূলের নেতা। তারপরে আমি যখন ওসি সাহেবকে বলি আমি মিডিয়াকে জানাবো, তখন আমি যে আসল ঘটনা সমস্ত লিখে কমপ্লেন লেটার দিই সেটা ওসি সাহেব নিতে অস্বীকার করেন। আমাকে ভয় দেখান যে আমি চাকরি করতে পারবো না তৃণমূলের এগেনস্টে গেলে। আমার থেকে একটা সাধারণ লেটার উনি নিতে চান, জেডি এবং আসল ঘটনা কিছু নয়, একটা সাধারণ ঘটনা যে আমার অফিসে অসুবিধা হচ্ছে। এরপর আমি ওখান থেকে এসে আমি অনলাইনে পুলিশের বড় কর্তাকে সমস্ত কমপ্লেনটা করি যে ওসি সাহেব আমাকে ভয় দেখিয়ে আসল কমপ্লেন নিতে চাননি। তারপর আমি আজকে অফিসে আসি, কিন্তু পুলিশ যেহেতু আমাকে জোর করে জয়েন করিয়েছে এবং আমাদের গোয়েঙ্কা সাহেব নিজে স্বয়ং আমাকে বাঁচাতে আমাকে আমার বাড়ির কাছে যেহেতু ট্রান্সফার করেছেন, সেই অপরাধে ওরা গতকাল থেকে লাগাতার কর্মবিরতি পালন করছে। সমস্ত সিএসি অফিসে আমাদের চেয়ারম্যান সাহেবকে ওরা টাইট দেওয়ার জন্যে, উনি যেহেতু হস্তক্ষেপ করে নিজে আমার ট্রান্সফারটা করেছেন, উনি সহানুভূতি জানিয়েছেন আমার সমস্যা নিয়ে, ওই জন্য ওনাকে মানে কি বলবো, ওনাকে পানিশমেন্ট করার জন্য সমস্ত সিএসি অফিস পেন ডাউন রয়েছে এবং আজকেও রয়েছে। সব থেকে বড় কথা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমার সাথে ওরা এই নির্যাতন অত্যাচারটা ওরা কিন্তু আমাদের গ্রাহকদের সাথেও করছে, কারণ হাজার হাজার গ্রাহক অনেক দূর দূর থেকে আসছে আর ওরা কোনো গ্রাহককে কালকে থেকে পরিষেবা দিচ্ছে না। আপনারা তাহলে দেখলেন যে সিইএসসির সেই ভেতরে কাণ্ড কারখানা ঠিক আরজি করে একদম ডুপ্লিকেট নোট চাই, কার্ডমানি চাই, শুধু 2 লক্ষ 3 লক্ষ 1 লক্ষ নয়, 5 লক্ষ টাকা কার্ডমানি চলছে সিএসসি কোম্পানিতে। যিনি আছেন সেই পদাধিকারী
সেই দলের নেতা তিনি চাপ দিচ্ছেন ওই মহিলাকে, এবং আপনারা শুনলেন যে সিএসসি থেকে ওই ট্রেড ইউনিয়নের নেতা বারবার ওই মহিলাকে বিরক্ত করছে। শুধু তাই নয়, একবার এখান থেকে ওখানে ট্রান্সফার করছে আর ওখান থেকে এখানে ট্রান্সফার করছে। কিন্তু সে ভুলে গেছে যে ওই মহিলা সরাসরি সিএসসির যিনি কর্ণধার সেই গোয়েঙ্কাকে চিঠি লিখেছিলেন। গোয়েঙ্কা কোম্পানি সেই মহিলার পাশে আছে এবং ওই কোম্পানি তার বাড়ির পাশে একটা সিএসসির অফিসে তাকে ট্রান্সফার করেছে। তার মুখে শুনলেন সেই সিএসসির ভেতরে যে পাক জমে আছে, যে নোংরা জমে আছে, যে দুর্নীতি জমে আছে, যে কাটমানি জমে আছে, সেই মহিলা কিন্তু আজ সবার সামনে সেই ব্যক্ত করলো। আমরা প্রথম আলোর বার্তার পর্দা থেকে আমরা ওই মহিলাকে কুর্নিশ জানাই। আমাদেরও কানে কিন্তু বহুদিন ধরে আসছে এই কথা, মিটার নাকি চেঞ্জ করবে। মিটার যখন চেঞ্জ করবে, ডিজিটাল মিটার বসাবে। সেই ডিজিটাল মিটারের রেট, ইউনিট প্রতি রেট অনেক বেড়ে যাবে। তাই আপনাদেরও বলছি, আপনারা সতর্ক থাকুন। তার জন্য একজোট হন, যাতে সিএসসি কোনো বাড়িতে ওই ডিজিটাল মিটার যেন না বসায়, কারণ তার বিল কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আপনারা দেখলেন সেই সিএসসির দুর্গন্ধময় নোংরা একটা পাক, তার দৃশ্য আপনাদের দেখালাম। আমি আসছি এইবার অন্য খবরে। হুগলি জেলার বেগমপুর বাস স্ট্যান্ড থেকে শিক্ষক মানিকলাল আশের বাড়ি পর্যন্ত অর্থাৎ 745 মিটার রাস্তা জেলা পরিষদের 27 লক্ষ টাকা ব্যয় রাস্তাটি তৈরি হয়। ঠিক 3 মাস পরেই রাস্তা একবারে বেহাল দশা। অবাক কাণ্ড, 27 লক্ষ টাকা দিয়ে রাস্তা তৈরি হলো, 3 মাসও গেল না, বেহাল দশা। এখানেও কাটমানি, এখানেও কাটমানি। মানুষ একবারে ক্ষিপ্ত হয়ে গেছে যে 3 মাসের মধ্যে 27 লক্ষ টাকা দিয়ে রাস্তা তৈরি করলো, সেটা 3 মাসও গেল না, রাস্তা ভেঙে চৌচির হয়ে গেল। আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা সমস্ত জায়গায় প্রতিটি কোণে কোণে আছে, যেখানে অন্যায় সেখানে প্রথম আলোর বার্তার প্রতিনিধি ডিফেন্স করবে, তুলে ধরবে। সেই দুষ্কৃতি হোক, সে ডাকাত হোক, আর যে কোনো অফিসার হোক বা যে কোম্পানির আধিকারিক হোক, আমরা কিন্তু সহজে তাকে ছেড়ে কথা বলি না। এইবার দেখুন, সেই বেগমপুর বাস স্ট্যান্ডে, বেগমপুর যে বাস স্ট্যান্ড হয়েছিল, সেখানকার মানুষেরা কি বলছে আর শুনে নিন। যিনি আছেন দায়িত্বে, তিনি কি বলছেন সেই ম্যাডাম আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি দেখুন। সে দুর্ধর্ষ চিত্ত 27 লক্ষ টাকা দিয়ে রাস্তা করলো, কিন্তু 3 মাস পর রাস্তা খারাপ হয়ে গেল, রাস্তা দাঁত বেরিয়ে গেল। মানুষ একদম ক্ষিপ্ত হয়ে গেছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। মাস তিনেক হবে। হ্যাঁ, রাস্তাটা ঠিক হয়নি তো, ওই জল ফলের জন্য আরো জল দাঁড়াচ্ছে, আর ওই জন্য ভেঙে গেছে।
কতদিন হয়েছে রাস্তাটা হয়েছে? বেশি দিন হয়নি, রাস্তা কি পুরো কমপ্লিট হয়ে গেছে? পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার নাম হচ্ছে শেখ হোসেন আলী। আপনি কি এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এখানে আপনার কি দোকান আছে এখানে? এখানে আমার ওই যে ফল ফল বেশি। আচ্ছা, এটা নিয়ে আপনি কি বলতে চান? এই যে রাস্তা ভেঙে গেছে, এটা আমি তো সরকারকে বলতে চাইছি যে এত তাড়াতাড়ি ভাঙলোটা কেন, কী হিসেবে কাজ হয়েছে? বেহাল দশা সেই সময় রাস্তা তাড়াহুড়ো করে হয়েছে, তো মানুষ যে একটা জলের প্রভাব, যে রাস্তাটা করতে গেলে মিনিমাম 3 থেকে 4 মাস লাগে, সেই 4 মাসে রাস্তাটা হয়নি। যদি হতো হয়তো এতটা প্রবলেম আসতো না। সেই সময় কন্ট্রাক্টরকে আমরা বলেছিলাম জল দাও, জল দিয়ে ফুল করো, সে তো আমাদের কথা কোনো শুনেই নি। যার ফলে তো বর্ষাটা নেমে গেলে রাস্তার বেহাল অবস্থা হয়ে গেল। তাহলে হ্যাঁ, এবার সাধারণ মানুষ হচ্ছে কে করছে সেটা দেখবেন, পরিষ্কার কথা। এখানকার লোকাল যারা যেসব সদস্যরা আছে তাদের কিন্তু গালগুলো শুনতে হচ্ছে, বলো না, এগুলো তো আমাদের খুব খারাপ লাগছে। কিন্তু এই রাস্তাটা এই জেলা পরিষদ কাজ করেছে, এটা জেলা পরিষদের উচিত ছিল একটা সবার সঙ্গে মিলেমিশে করা, কিন্তু তার নিজেদের মধ্যে যা গোষ্ঠী আমরা থাকার ফলে তো এটা ঘটেছে। একটা আলোচনায় যদি আসতো, সবাইকে নিয়ে বসে আলোচনা করলে মনে হয় রাস্তাটা আরও ভালো হবে। আপনার নাম? আমার নাম রাজু মালিক। আপনি কোন সদস্য কোথাকার? আমি বেগমপুর 260 নম্বর বুথের সদস্য, বলো পঞ্চায়েতটা? বেগমপুর পঞ্চায়েত। খুব একটা বাজে জায়গায় যাচ্ছিলো। আমরা সবাই তার বলেছিলাম যে রাস্তাটা খুব বাজে হচ্ছে। তাতেও যারা কন্ট্রাক্টর ছিল সেই কন্ট্রাক্টর কাজ করে গেছে। তারপর দেখা যায় 2 দিন পর রাস্তাটা বেহাল দশা হয়ে যায়, এবং সেটা আমি সিওমিতে কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেন লজ হয়ে গেছে, আমাদের এসে গেছে আমাদের বিডিও অফিসে। বিডিও অফিসে পথশ্রী প্রকল্পে যারা দেখে, ইঞ্জিনিয়াররা যারা দেখে, সেই ইঞ্জিনিয়াররা আমাকে দিয়ে ফটো তুলিয়ে পাঠানো হয়েছে, এতে আমাদের ব্লকে পাঠানো হয়েছে। এবং যে আমাদের বিশ্বজিৎ দা আছে ব্লকের, আমাদের যে পথশ্রী প্রকল্পগুলো দেখে জেলার, সেই প্রকল্পগুলো দেখে ডিপিআরডিওতে পাঠিয়ে দিয়েছে। এবং কিছুদিনের মধ্যেই আশা করি ডিপিআরডিও ওখানে ইঞ্জিনিয়ার পাঠিয়ে আমাদের মোটামুটি কাজটা আবার মনে হচ্ছে আবার পুনরায় রিপেয়ার হবে। আচ্ছা, এটাই তো হচ্ছে এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাজ দিচ্ছে, পথশ্রী প্রকল্পের যে কাজগুলো হচ্ছে সেগুলো ঠিকমতো হচ্ছে, দেখভাল হচ্ছে না, যার জন্যই হচ্ছে এগুলো দেখভাল না হওয়ার দরুন এগুলো হচ্ছে। সেই জন্য কন্ট্রাক্টর যা খুশি তাই কাজ করে চলে যাচ্ছে। কন্ট্রাক্টর যদি ঠিক মতন একটা চাপের মধ্যে থাকতো তাহলে রাস্তা নিশ্চয়ই ভালো হতো। সেই চাপ ছিল না, যার জন্য করে চলে গেছে, কেউ কিছু বলার ছিল না, যার জন্য চলে গেছে। আপনার নাম? আমার নাম সৌরভ মুখার্জি। আপনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, আইটিসি। বৃষ্টির জন্য তো আমাদের টোটো নিয়ে যাতায়াত করছি, টোটো পাচ্ছি। কি বলবেন রাস্তাটার জন্য? রাস্তা তো ভালো হলে তো আমাদেরই ভালো, সবারই ভালো। আপনার নাম? আমার নাম দেবাশিস। এইবার আপনাদের দেখাচ্ছি বন্যা পরিদর্শনে গিয়ে বিপদে পড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ায় থেকে তিনি বেঁচে গেলেন মৌসম। মাঝিদের তৎপরতায় নৌকা ডুবি রক্ষা পেলেও ফুলহার নদী প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সৌমিত্র রায়। কোন ক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পারে উঠে এলেন তিনি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার এলাকার মহানন্দটোলা অঞ্চলের কাছে। এই ঘটনা দেখুন সরাসরি আমাদের পর্দায়, যে মৌসম নূর তিনি জলে পড়ে গেলেন। এত বন্যা সরাসরি দেখুন, এবং তিনি কি বললেন এবং আধিকারিকরা কি বললেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি শুনুন। এখানে একটা বিক্ষোভ দেখা গেল, মানে মানুষ বলছে যে আমরা ত্রাণ পাচ্ছি না, সরকারিও পাচ্ছি না, এখনও ত্রাণ নিতে এসেছিলাম, ত্রাণ পাইনি। সেই নিয়ে মানুষ একটা ক্ষোভ দেখালো, সেটা নিয়ে আপনারা কি বলতে চাইছেন? দেখুন, ক্ষোভ সেরকম হয়নি, এটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের কর্মাধ্যক্ষ উনি একটা ব্যবস্থা করেছিলেন, আমাকেও জানিয়েছিলেন, আমরা সবাই এসেছিলাম। এসে দেখি প্রচুর মানুষ চলে এসেছে, তাই সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। কেউ বিনা ত্রাণে ফিরে যাবে না, এইটুকু আমরা কথা দিতে পারি। সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সকলকে ত্রাণ দেওয়া হবে, আগেও দেওয়া হচ্ছে। আমরা কয়েকজনের সঙ্গে কথাও বললাম, তারা ত্রাণ পেয়েছে, তিরপাল পেয়েছে এবং আগামীতেও তারা পাবে। এবং আজও আরেকটা টিম আসছে, কিছুক্ষণের মধ্যে তারা ঢুকবে এবং বুথে বুথে তারা ত্রাণ দেওয়ারও ব্যবস্থা করা হবে। নৌকা
পড়ে যাচ্ছিলেন আপনারা এখন নৌকার মধ্যে, প্রাণে বাঁচালেন, এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন এটা তো এরকম হতেই পারে, হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমরা এসছি আবেগে, আরও প্রচুর মানুষ তারা নৌকাতে উঠে পড়েছিলেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের একজন leader জলেও পড়ে গেছে। এইগুলো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এবং এটা মাথায় রেখে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়েই বেরোতে হয় এবং মানুষের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যার কথা মেনেই রাস্তায় নামতে হয় জলে। বর্তমান সংসদের কিন্তু এটা আমি বলতে পারি, তা ওনাকে জিজ্ঞেস করলে। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা 2 ব্লকের অমরাগুড়ি জিপি চক নবীন সংঘ ও ঘনশ্যাম চক ওস্তাদ জি পাড়ার জননিকাশি খালের পর ভঙন প্রায় কাঠের পোল দিয়ে তারা যাতায়াত করত। দেখুন এই বন্যায়, সাম্প্রতিক বন্যার ফলে আরো হতশ্রী অবস্থা হয়ে গেল। সেই সমস্যার সম্মুখীন হতে পারে। দ্রুত সংস্কার করার জন্য সেচ দপ্তরে আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসীর পক্ষ থেকে। আপনারা একবার দেখে নিন সেই হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা 2 ব্লকের 2 নম্বর ব্লকের অমরাগুড়ি জিপির চক নবীন সংঘ এবং ঘনশ্যাম চক ওস্তাদজি পাড়ার খালের চিত্র সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর্দায়। এইবার আপনাদের এই পাঠটা ছেড়ে, কারণ মহালয়া হয়ে গেল, পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা। এবার আমি দেবী পক্ষ নিয়ে কথা বলবো, পূজা মণ্ডপের হয়ে কথা বলবো, থিমের হয়ে কথা বলবো। হ্যাঁ, এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের পুজোর ভাবনা থাকবে এবারে স্পন্দন। যারা প্রমোটার গাছ কাটে, পুকুর বোঝায়, গাছ কেটে ফেলে দেয়, কংক্রিটের জঙ্গল বানায়, তাদের জন্য করেছে সেই স্পন্দন। দিনে দিনে আধুনিক জীবনযাত্রা চাকচিক্যের দুনিয়ায় গড়ে উঠেছে লম্বা লম্বা বড় বড় অট্টালিকা, হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা, মাঠ ঘাট নষ্ট হোক করে সেজে উঠেছে উন্নতশীল সমাজ, যার জেরে প্রকৃতি হারাচ্ছে নিজের ভারসাম্যতা। শেষ হচ্ছে একের পর এক স্পন্দন। কারণ বৈজ্ঞানিকদের ভাষায় একটি গাছ একটি প্রাণ। বিশ্ব উন্নয়নের জেরে সমাজে কি কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে, কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সমাজে, সেই সমস্ত বিষয়ে তুলে ধরছে মণ্ডপ সজ্জায়, যেটা ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্ট তালবাগান এলাকার অবস্থান সেই এভারগ্রিন স্পোর্টিং ক্লাব। প্রতি বছর এই এভারগ্রিন স্পোর্টিং ক্লাব নতুনত্ব ভাবনা নিয়ে তারা পূজা মণ্ডপ তৈরি করে। এবারে একদম প্রমোটারদের দিকে একদম টার্গেট, সেখানে কংক্রিটের জঙ্গল বানাচ্ছে, আর তার এগেনস্টে সেই এভারগ্রিন স্পোর্টিং ক্লাব মানুষকে সচেতন করছে যাতে উষ্ণায়ন না হয়, গাছপালা কাটা না হয়। আসুন সরাসরি সেই ওখানকার যিনি কাউন্সিলর আছেন জয়দীপ দাস, তিনি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন, গুরুত্বপূর্ণ কথা আপনারা সরাসরি শুনে নিন প্রথম আলোর বার্তার পর্দা থেকে। আমাদের থিম হচ্ছে পরিবেশের ওপরে, পরিবেশ সচেতনতার উপরে এবছরের থিম। আমাদের 37তম বছর। এবছরে আমরা মানুষ যে চারিদিকে গাছ কেটে ফেলছে, গাছ কাটার ফলস্বরূপ কী হচ্ছে, মানুষের যে এই উষ্ণায়নের, আমরা সারাক্ষণ বলছি গরম গরম গরম, এই উষ্ণায়ন কেন হচ্ছে
আর পরিবেশ যদি এইভাবে গাছ কাটা হতে থাকে কি হবে সেটা আমরা পরিবেশকে দেখানোর জন্য সচেতনতার উপরে আমরা এটা মূলত কী ব্যবহার করা হয়েছে পূজা মণ্ডপে? পুজো মণ্ডপে সব রকমই আছে, যা যা ব্যবহার হচ্ছে, যেমন ধরো ফাইবার আছে, লোহা আছে। আমাদের পুরো পুজো যে প্রতিমাটা হচ্ছে, দেবীর প্রতিমা পুরোটাই মেটালে দিয়ে তৈরি, অষ্টধাতুর মেটাল আছে দেবীতে। এবং সাথে আমাদের কিছু কিছু জায়গায় কাঠের কিছু কিছু গুড়ি পিস দিয়েও দেখানো হয়েছে, পাটকাঠি আছে, পাতা আছে, সব রকম জিনিস দিয়ে আমাদের প্যান্ডেল হচ্ছে। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি একদম কলকাতা এন্টারি 14 পল্লী উদয়ন সঙ্গের দুর্গা পুজোর মণ্ডপে। সরাসরি দেখুন সেই এন্টারি 14 নম্বর পল্লী উদয়ন সঙ্গে দুর্গা পূজা যিনি মুখপাত্র তথা প্রাক্তন মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেবের পুজো বলে পরিচিত এই 14 নম্বর পল্লী উদয়ন সঙ্গে পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া, তার স্ত্রী সঙ্গমিত্র দাস ভূঁইয়া। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে লকাযুক্ত অসীমা রায়। আপনাদের সেই পূজা মণ্ডপে নিয়ে যাচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন। অপূর্ব দৃশ্য দেখে আপনারা চিন্তা করবেন যে এই ধরনের হয়, এই ধরনের থিম হয়, এই ধরনের পুজো মণ্ডপ হয়, এই ধরনের এখানে সেই মা দুর্গা এসে শান্তি পাবে। হ্যাঁ, শান্তি পাবে। মানুষ যখন শান্তি পাবে তখন মা দুর্গাও শান্তি পাবে। কারণ কারুকার্য দেখে আপনারা দেখুন, সেই এত সুন্দর কারুকার্য, সেখানে আপনাদের বারবার যেতে হবে সেই মণ্ডপে প্যান্ডেল দেখার জন্য। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আবার বিজেপিতে ভাঙন। হ্যাঁ, আজ পুজোর আগেই, ঠিক মহালয়া গেছে গতকাল, আজ ঠিক পুজোর আগেই বড় সড়ো ভাঙন হলো একদম বীরভূম জেলায় রামপুরহাট থানার অন্তর্গত কাষ্টগোড়ায় পঞ্চায়েত সদস্য শেফালি হেমব্রম সহ বেশ কয়েকজন বিজেপি সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার রামপুরহাটের তৃণমূলের দলীয় কার্যালয় সদ্য বিজেপি থেকে আসা তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিল রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। যোগদান প্রসঙ্গে তিনি কি জানালেন সে আশিস বাবু, এবং যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরলেন বীরভূমে, তারা কি বলল আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। সরাসরি শুনুন। এর আগে যিনি কাষ্টগোড়া অঞ্চল পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি যোগ দিয়েছেন, ঠিক এখানে যোগ দিয়েছে, এবং এর আগে তার সঙ্গে একজন সদস্য যোগ দিয়েছে। আজকে আরেকজন সদস্য যোগ দিয়ে। তাহলে অবস্থানটা কী হলো, সংখ্যাটা কী হলো স্যার? ওখানে সংখ্যাটা আমাদের 6 হয়েছে, 13-র মধ্যে 6 হয়েছে। আচ্ছা, এইটা আমাদের অবস্থানগত এইটা। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই তারা যোগ দেওয়ার ইচ্ছা করছে। তার আগে এরা এসে আগে কথাবার্তা বলে গেছে এবং ইচ্ছা প্রকাশ করেছিল, তারপর তারা আজকে লিখিতভাবে দিয়েছে। তাহলে কি আপনারা প্রধান শিল্পের জন্য দাবিদার করবেন? প্রধান শিল্প তো প্রধান আছে, হচ্ছে প্রধান তো হয়েছে, দলের প্রধান করার জন্য কিছু আবেদন করবেন? আমাদের তো দলেরই প্রধান 6টা হচ্ছে না, আমাদের তো দলেরই প্রধান আছে। প্রধানমন্ত্রী দলটা করে, দলটা করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আছে।
একটা তো নিয়ম আছে প্রধানের, যে এই প্রধান তৃণমূলের প্রধান হবে, 1 বছর করে সংখ্যাগরিষ্ঠতা আনা। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে যখন একজন প্রধানের দায়িত্বে ছিলেন, তিনি বিজেপি প্রধানের দায়িত্বে ছিলেন, তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসেরই প্রধান হিসেবে তিনি স্বীকৃত হয়েছেন। এরপর যে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার যেটা, সেইটা আশা করি আমরা সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাবে। দেখি পঞ্চায়েতটা কি তৃণমূলের দখলে এলো? পঞ্চায়েতটা কি তৃণমূলের দখলে এলো? হ্যাঁ, পঞ্চায়েত তো তৃণমূল দখলে, মানে প্রধান সিটে তৃণমূলই আছে। সুতরাং এখন যিনি এলেন, তিনি যোগ দিয়ে সংখ্যাটা বাড়ালেন। এখানে তাহলে আপনাদের আজ দেখালাম একদম বিশেষ বিশেষ প্রতিবেদন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সেই কোম্পানি সিইএসসি আরজিকর কাণ্ড নিয়ে যেমন সেই পয়সার খেলা, 2 লাখ দাও, 5 লাখ দাও, 10 লাখ দাও, তবেই আমি পাস করাবো, তবেই ডাক্তারদের সার্টিফিকেট দেবে, পড়ুয়া ডাক্তারদের, ঠিক সেই ছায়া পড়ল সিইএসসি। হ্যাঁ, আপনারা অবাক হচ্ছেন। আমরা এটা অবশ্যই উঁচু মহলে অবশ্যই পাঠাবো, কারণ প্রথম আলোর বার্তার পর্দা যেখানে অন্যায়, প্রথম আলো বার্তার পর্দায় সেখানে কিন্তু সেই কভারেজ তারা করবে এবং ডিফেন্স তারা করবে। আর সেই মহিলাকে আবার জানাই, যে মহিলা সেই সিএসসিতে কাজ করেন, এখনো করেন, তার যে মূল্যবান বক্তব্য, তিনি যে সত্য কথা মানুষের সামনে তুলে ধরেছেন, আজ মানুষের চোখ খুলে গেছে। তাই আমরা সেই মহিলাকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলোর বার্তার পর্দায়।